ড্রয়িং রুমের সোফায় চিত হয়ে শুয়ে আছে তিয়াস। নওরিনদের বাড়িতে ঘরের সংকট। সবার জন্য নির্দিষ্ট একটা করে ঘর বরাদ্দ রাখা আছে। আর একটা অতিরিক্ত ঘর, যেই ঘরটাই নোহাকে রাখা হয়েছে। কাল নওরিনের জন্মদিন। নওরিনকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্যই নোহার এই বাড়িতে আসা। রাত 10:45 নোহা গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে আসে। উঁচু হয়ে একবার তিয়াসকে দেখে নেয়। সে বেভরে ঘুমিয়ে আছে। তিয়াসকে সে অনেক আগে থেকেই চিনত। ভাইয়ের ফ্রেন্ড হওয়ার সুবাদে মাঝে মাঝেই বাড়িতে আসতো। তিয়াস নোহাকে পছন্দ করে, কয়েকবার প্রপোজও করেছে। প্রতিবারই নোহা উত্তরের জায়গায় একটা করে থাপ্পড় মেরেছে। থাপ্পড় খেয়ে তিয়াস পেছনে হাঁটা দেয়। কিছুদিন পর আবারও ফিরে আসে একই আবদার নিয়ে। নোহাও একই কাজ করে। তিয়াস প্রত্যেকটা উইকেন্ডে নোহার কলেজে যায়, নোহার কাছে একটা করে থাপ্পড় খাওয়ার জন্য। ব্যাপারটা এরশাকের অজানা। নোহা কিছুক্ষণ সেখানেই দাঁড়ায়। কারোর কোনো সাড়া শব্দ নেই। কথা ছিল সবাই মিলে একসাথে নওরিনকে সারপ্রাইজ দেবে, ছাদটা সুন্দর করে সাজাবে। অনেক কাজ বাকি, কিন্তু যে যার মতো করে ঘুমাচ্ছে। নোহা একটু বিরক্ত হয়। তারপর নিঃশব্দে বাড়ির মেইন ডোর খুলে ছাদের দিকে পা বাড়ায়। কেউ যখন নেই, সে একাই নওরিনের জন্মদিনের জন্য ডেকোরেশন করবে। নোহা গুটি গুটি পায়ে ছাদে চলে যায়। সাজানোর জিনিসগুলো সেখানেই রাখা আছে। ছাদের দরজা খুলতেই দেখে সেখানে প্রচন্ড অন্ধকার। নোহা কপাল চাপড়ায়। সে ছাদে আলো জ্বালাতেই ভুলে গেছে। সুইচটা নিচের সিঁড়ির সামনেই লাগানো। নোহা আবারও নিচে নামার জন্য পা বাড়াতেই আলো জ্বলে ওঠে। নোহা একটু নিশ্চিন্ত হয়। তার মানে কেউ কেউ উঠে পড়েছে। এখন আর তাকে একা কাজ করতে হবে না। এমনিতেও নোহার অন্ধকারে বড্ড বেশি ভয়। নোহা দেরি না করেই ছাদের মাঝখানে রাখা টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে ডেকোরেশনের সব জিনিস রাখা আছে। নোহা টেবিল থেকে সব জিনিসগুলো নিচে নামিয়ে রাখে। তারপর টেবিলে সুন্দর করে একটা ম্যাট বিছিয়ে দেয়। কারোর একটা কাশির শব্দে নোহা পেছনে ফিরে তাকায়। তিয়াস দাঁড়িয়ে আছে। কেমন আছো নোহা? অনেক দিন তোমায় দেখি না। সেই কবে ছুটিতে বাড়িতে এসেছো? কলেজে কি আর যাবা না? না, আমি লাস্ট উইকেন্ডেতেও গিয়েছিলাম। তোমার হলের সামনে ওয়েট করে করে চলে এসেছি। পরে টায়রা বলল তুমি নাকি বাড়িতে। আমাকে কি একবারও জানানো যেত না? তিয়াস কথা বলতে বলতেই নোহার দিকে 2 কদম এগিয়ে আসে। নোহা তিয়াসকে দেখে হকচকিয়ে যায়। কি কি চাই এখানে? তোমায় শুধু হেল্প করতে আসলাম। কথাটা বলেই তিয়াস নোহার দিকে আরো একটু এগিয়ে আসে। নোহা ভয় পেয়ে একটু পিছিয়ে যায়। আমি কিন্তু চিৎকার করব। তিয়াস ভুরু কুঁচকে তাকায়। চিৎকার করবে? কিন্তু কেন? আমি আবার কি করলাম? নোহা উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, ছোটবেলা থেকেই বড্ড চালাচ্ছেন। আপনি না বড্ড বেহায়া। আর কতবার বললে আমার পিছু ছাড়বেন বলুন তো? তিয়াস মাথা চুলকায়। জীবনেও ছাড়বো না। দরকার পড়লে তোমার জন্য চিরকুমার থাকবো। তাহলে আপনাকে তাই থাকতে হবে ডাক্তার সাহেব? আমায় রিজেক্ট করছো তুমি। তোমার এখন একা পেয়েছি, বুঝেছো? একদম খেয়ে ফেলবো কিন্তু। নোহা ভয় পেয়ে শুকনো ঢোক গেলে। দেখুন। তিয়াস হো হো করে হেসে দেয়। দেখো নোহা, সেই ছোটবেলার কিউট নোহাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। জানতাম না তুমি মরিচের চেয়েও ঝাল। জানলে ভুলেও কখনো তোমার দিকে তাকাতাম না। কি কি বললেন? না মানে, তুমি তো পাত্তা দিলা না। ভাবলাম বড় হলে হয়তো ভালোবাসবে, তাও বাসলা না। ভালোবাসা তো দূরের কথা, কথাও তো বলতে চাও না। আমায় এত কিসের ভয় তোমার বলো তো? নোহা একটা শুকনো ঢোক গেলে জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নেয়। আমি শুধু আপনাকে না, সব পুরুষকেই ভয় পাই। আই হেট মেন। তারা শুধু কষ্ট দিতেই জানে। তিয়াস ভুরু কুচকে তাকায়। পুরুষকে ভয় পেলে পুরুষের ভালোবাসা পাবে কি করে? জানো না, পুরুষের ভালোবাসা ছাড়া কোনো নারী পূর্ণতা পায় না। দেখুন, আমাকে ভালোবাসার জন্য অনেক পুরুষ আছে। আপনি দূরে গিয়ে মরুন। কি বলো? কে আছে? সত্যি মরে যাব কিন্তু। নোহা হাতের আঙ্গুল গুনতে গুনতে বলে, আমার 2টা দাভাই আছে, বাবা আছে, বব্বা আছে, দাদু আছে, নানু আছে, আরো বড় মামাও আছে। সবাই ভালোবাসে আমাকে। তাদের কলিজার টুকরা আমি। আর কাউকেই চাই না। তিয়া সেবার ভীষণ খায়।
এদের কথা বলেছি আমি? তাহলে আমার মতো কারোর কথা না, মানে আমি তোমার কলিজার টুকরা না, গোটা কলিজাই বানিয়ে রাখবো একেবারে। ধুর, দেখো নোহা, ওদের ভালোবাসায় তুমি প্রশান্তি পাবে, আর আমার ভালোবাসায় তুমি তৃপ্তি পাবে, মুগ্ধতা পাবে। দুদিন পর কয়েকটা ছোটখাটো বাচ্চা কাচ্চাও পাবে। নোহা মুখ বাঁকিয়ে উত্তর দেয়, অসভ্য পুরুষ মানুষ, চাই না আমি কিছুই, চলে যান বলছি। নোহা একটু চেঁচিয়ে ওঠে। তিয়াস একটু দূর থেকে নোহাকে দুইটা ফু দেয়। আচ্ছা আচ্ছা, থামো প্লিজ। তবে কি জানো, যদি কখনো অনুভব করো তোমার জীবনে কোনো পুরুষকে প্রয়োজন, প্লিজ একবার এই প্রেমিক পুরুষের কথা ভেবে দেখিও। আমি আমার হৃদয়ের দরজা খুলে দেওয়ার জন্য তোমার জন্য অপেক্ষা করব। আমি অপেক্ষা করব বলে কথা দিলাম কিন্তু। নোহা কিছু বলতে যাবে, তার আগে এরশাক চলে আসে। এরশাককে দেখে তিয়াস থেমে যায়, ভয়ে মুখটা কাচুমাচু করে ফেলে। কিছু শুনে ফেললো না তো আবার? না হলে মেরে ভর্তা বানিয়ে ফেলবে, তারপর আচারের সাথে খাবে একেবারে। এরশাক চোখ ডলতে ডলতে এগিয়ে আসে। চল, সব রেডি করি। হাঁ করে কি দেখছিস দুজন? এরশাকের ধমকে তাদের হুঁশ ফেরে। তিনজন মিলে সবকিছু সাজিয়ে রেডি করে ফেলেছে। তাদের সাথে নওরিনের মেজো ভাই ভাবিও আছে। ডেকোরেশন প্রায় শেষ, এখন নওরিনকে আনা দরকার। এরশাক যায় নওরিনকে আনতে। নওরিন কাত হয়ে ঘুমিয়ে আছে। এরশাক নওরিনের গালে চুমু খায়। কোনো সাড়া নেই। বেশ কয়েকবার ডাকাডাকি করে। নওরিন হু হ্যাঁ এ সমস্ত করেই আবারও ঘুমিয়ে পড়ে। এরশাক মুচকি হেসে নওরিনকে টেনে তোলে। নওরিন চোখ পিটপিট করে তাকায়। এমন করেন কেন? ছাদে যাব চলো। এত রাতে? হুম, আমি যাব না, আপনি যান। চলো বলছি। না, ঘুমাবো। ইশাক নওরিনকে কোলে তুলে নেয়। তোমায় যেতে হবে না, আমি নিজে থেকেই তোমায় নিয়ে যাচ্ছি। নওরিন এবার চেঁচামেচি শুরু করে। ইশাক নামিয়ে দেয়। এমন করে কেন? সবাই জেগে যাবে তো। যাক, যখন ধরবেন না বলে দিলাম বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে কুইন। নওরিন ভোরে কুঁচকে তাকায়। 12টা বাজতে দেরি আছে, কিন্তু আমি চেয়েছিলাম তোমায় সবার আগে উইশ করতে, তার আগেই করে ফেললাম। এখন চলো, সবাই ওয়েট করছে। সবাই মানে? চলো, গেলেই বুঝবা। এরশাক নওরিনকে টেনে নিয়ে যায়। ছাদে গিয়ে নওরিন অবাক। সবাই একসাথে তাকে বার্থডে উইশ করে। নওরিনের চোখে পানি চলে আসে। শেষ কবে নওরিন এইভাবে জন্মদিন পালন করেছে তা তার মনে নেই। তবে সে আর মেজো ভাই রাত 12টায় ছোট্ট কেক কাটে, তবে এত লোকজন নিয়ে এটা প্রথমবার। নোহা ছুটে এসে নওরিনকে জড়িয়ে ধরে উইশ করে। নওরিনও মুচকি হেসে নোহাকে জড়িয়ে ধরে। এবার কেক কাটার পালা। কেক কাটা আগে মুহূর্তে নোহা চেঁচিয়ে ওঠে, দা ভাই, ক্যামেরা কই, ছবি উঠাবা না? এত সুন্দর মুহূর্ত, অথচ ছবি। পা মচকে গিয়েছে। তিয়াস নোহার পায়ে হাত বুলিয়ে একটা চুমু খায়। নোহা তিয়াসের গালে একটা চড় বসিয়ে দেয়। নওরিন ঘটনার আকস্মিকতায় দেখে চমকে যায়। কি করো এটা? আগে আমাকে ওঠাও নওরিন। নওরিন নোহাকে টেনে তোলে। তিয়াস গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নওরিন অবাক চোখে তিয়াসকে দেখছে। বকবে নাকি? তিয়াস মুচকি হেসে উত্তর দেয়, ভয় পেও না ভাবি, আমার এমন চড় খাওয়ার 4 বছরের অভিজ্ঞতা আছে। মাঝে মাঝেই খাই, না খেলে বরং আরো মন ভরে না। নোহা এবার ফিক করে হেসে দেয়। নওরিন কিছু না বুঝেই নোহার সাথে হাসে। নওরিন সবাইকে নিয়ে জন্মদিনের কেকটা কাটে। যদিও নওরিন সবসময় প্রথম কেক তার মেজো ভাইকে খাওয়ায়, তবে আজকে নওরিন প্রথম কেকটা নোহাকে খাওয়ায়। যদি এশার জায়গায় তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে, হয়তো আমার গোটা জীবনটাই পাল্টে যেত নোহা। নোহা মুচকি হাসে। তোমার জন্মদিনের উপহার আমি কাল তোমায় দিব নওরিন। নোহার পর নওরিন তার মেজো ভাইকে কেক খাওয়ায়। একমাত্র মেজো ভাই তার জন্মদিন কখনো ভোলে না। দুনিয়া উল্টে পাল্টে হয়ে গেলেও সে নওরিনের জন্মদিনটা সেলিব্রেট করত। দরকার পড়লে দুই ভাই বোন একাই পালন করত। একে একে নওরিন সবাইকে কেক খাইয়ে এরশাককে বাদে। এরশাক মাথা নিচু করে নেয়। তার ভীষণ খারাপ লাগছে। নওরিন সেই দিকে পাত্তাই দেয় না। সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে, কিছুক্ষণ আকাশচুম্বী খেলা করে।
এই সব করতে করতে প্রায় 2টা বেজে যায়। সবাই নিচে চলে যায়। নওরিনও সবার পিছু পিছু নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। এরশাক নওরিনকে টেনে ধরে। এদিকে এসো। উফ, ঘরে যাবো, ছাড়ুন। তুমি তো আমাকে কেক খাওয়ালে না, তার মানে আমার তোমাকে কোনো উপহার দেওয়া লাগবে না, তাই তো? নওরিন এবার মুখ বাঁকিয়ে উত্তর দেয়, লাগবে না, চাই না আপনার উপহার। বিয়ের পর থেকে যা যা দিয়েছেন সেটাই এখনো নিয়ে হজম করে উঠতে পারিনি, নতুন করে আর কিছু চাই না। এরশাক নওরিনের হাত দুটো ধরে তার সামনে হাঁটু গেড়ে বসে। আমি অনেক কিছু করেছি নওরিন, কিছু করেছি জেনে, কিছু করেছি না জেনে। রাগের মাথায় কিছু ভুল করেছি, আবার কিছু অন্যায়ও করেছি। আমি জানি আমি যদি এখন তোমার কাছে ক্ষমা না চাই, তুমি আমায় ক্ষমা করে দেবে। আমার করা সব কাজগুলো যাচাই করে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করার মতো বোধ বুদ্ধি বা আত্মসম্মান কোনোটাই তোমার এখনো তৈরি হয়ে ওঠেনি। এরশাক পকেট থেকে একটা রিং বের করে। এটা তোমার জন্মদিনের গিফট, ভীষণ এক্সপেন্সিভ। আমি চেয়েছি তোমায় সেরা কিছু একটা দিতে, কিন্তু এটা আজ আমি তোমায় পরাবো না। তোমায় এটা পরানোর মতো যোগ্যতা বা অধিকার কোনোটাই আমার নেই। যেদিন তুমি নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান অর্জন করে আমার বিচার করার পর যদি ক্ষমা করতে পারো, সেই দিন দেব, তার আগে নয়। নওরিন হাঁ করে এরশাকের দিকে তাকিয়ে আছে। এরশাক বসা থেকে উঠে দাঁড়ায়, নওরিনের কপালে একটা চুমু খায়। আমি কি বলেছি কিছু বুঝেছো তুমি? নওরিন মাথা নাড়ে। এরশাক জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তুমি মনে হয় বুদ্ধি প্রতিবন্ধী, তাই কিছু বোঝো না, নয়তো বুঝেও বুঝতে চাও না। সব সমস্যাকেই তুমি এড়িয়ে যাও। কি বললেন? কিছু না, ঘরে চলুন, ঘুমাবো, অনেক রাত হয়েছে। আজ শিকদার বাড়ির সবচেয়ে ছোট মেয়ের বিয়ে, এশা আর আমানের বিয়ে। খুব শর্টকাটেই বিয়ের আয়োজন করা হয়েছে। পরিবারের কিছু লোকজন আর সাথে খুব অল্প কিছু আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। নওরিনের পরিবারও সেখানেই আছে, সঙ্গে নওরিনও। তারা কেউই আসতে চায়নি। নোহা আর এরশাক অনেক বুঝিয়ে ধরে বেঁধে নিয়ে আসছে তাদের। আজকে এখানে তাদের প্রয়োজন। এশা আজকে মনের মতো করে সেজেছে। নোহা তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। তবে নওরিন এশার ধারের কাছেও যায়নি। এশাও তাকে ডাকেনি। মূলত সে নওরিনের আগমনে বেশ বিরক্ত। এশাকে হলরুমে আনা হয়েছে। এশা এদিক সেদিক খুঁজতে থাকে আমানকে। একটু পর আমানও এসে উপস্থিত হয়। আমানের পরনে নর্মাল ডে টু ডে লাইফের পোশাক আশাক। এশা একটু বিরক্ত হয়। সে আমানকে আগেই তার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা শেরওয়ানি পরিয়ে দিয়েছিল, তাহলে ওইটা কেন পরলো না? এশা আমানের ওপরে রাগ হয়। মনে মনে ভেবে নেয় আজ রাতে আমান ভাইকে ইচ্ছা মতো বকে দেবে সে। না, আমান ভাই নয়, বিয়ের পর তো সে তার স্বামী হয়ে যাবে, আর ভাই ডাকা যাবে না। এশা নিজে নিজেই লজ্জায় হেসে দেয়। নোহা পাশ থেকে বলে ওঠে, হেসে নে হেসে নে, একটু পর তো কান্না করেও কুল পাবি না। এশার মেজাজটা গরম হয়ে যায়। শাকচুন্নি, তোর কি আমার সুখ সহ্য হয় না রে? না, ঠিক পথে সুখ অর্জন করতি, মেনে নিতাম। এভাবে অন্যের ক্ষতি করে সুখ চাইবি, তা হবে না। ধর্মে সহে না রে বুবলু। কি করবি শুনি? বোমা ফাটাবো। তুই কিচ্ছু করতে পারবি না, প্রমাণ তো শেষ। তোর কথা কেউই বিশ্বাস করবে না। শেষ না, শুরু, সেটা তো আগে দেখ। তাদের কথার মাঝেই ইমতিয়াজ শিকদার চেঁচামেচি করতে থাকে, কাজী এখনো কেন আসেনি? আমান উঠে দাঁড়ায়, ইমতিয়াজ শিকদারের সামনে এসে তার হাতটা শক্ত করে ধরে। আমি বারণ করেছি বড় আব্বু, কাজীর কোনো প্রয়োজন নেই। ইমতিয়াজ শিকদার অবাক চোখে তাকায়। কেন? আমার নোহার দিকে তাকায়। নোহা ছুট লাগায় ঘরের দিকে। ঘর থেকে সে আমানের ল্যাপটপটা নিয়ে আসে, সাথে জিনাত শিকদারকেও টেনে নিয়ে আসে। ল্যাপটপে একটা ভিডিও চালায়, এশার স্বীকারোক্তি, তার সাথে সাথে নওরিনকে দেওয়া থ্রেট, নোহার সাথে করা বাজে বিহেভ, এমনকি সেই দিন নোহার ফোন ভাঙার দৃশ্যও আমান রেকর্ড করেছে। সবগুলো একসাথে অ্যাড করা। ভিডিওটা সবার সামনেই চালানো হয়। সবার চোখ যেন কপালে উঠে গেছে। আমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এশা ভয়ে কাঁপতে থাকে। এশা থতমত খেয়ে মুখ করে দাঁড়িয়ে আছে।
সবাই যেন স্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। এসা বেশ বুঝতে পেরেছে বিয়েটা আর হবে না। আর যা কিছু ঘটেছে তা ইচ্ছার বিরুদ্ধেই ঘটেছে। এসা ছুটে যায়, এসে আমানের কলার চেপে ধরে। আমান ভাই, কেন করলে এমন? বিয়ে যখন করবেই না, কেন স্বপ্ন দেখালে? তামাশা করার জন্য কেন করলে বলো? আমান এশার হাতটা ছাড়িয়ে নেয়। আমি কখনো তোকে সেই নজরে দেখিনি রে। আর তোর ক্ষতি করার কথা চিন্তাও করতে পারি না। দেখোনি কেন? আমি কি দেখতে খারাপ? সেই ছোটবেলা থেকেই তোমার জন্য পাগল ছিলাম, অথচ সেই তুমি কখনো সেটা বুঝলে না আমান ভাই। জিনাত শিকদার ঈশাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়, পা থেকে জুতা খুলে দুইটা বাড়ি দেয়। আমান আটকায়। বম্মা থামো, হয়েছে, এরকম করো না। এশা, আমি তো অহংকার করতাম তোদেরকে নিয়ে, তোদের মানুষ করা নিয়ে। তুই এটা কি করে করলি? আমার মৃদু স্বরে বলে ওঠে, ও ভুল করেছে, ছেড়ে দাও। এই কথাগুলো যদি 1 বছর আগে নিজে থেকে এসে বলতো, মানতাম ও ভুল করেছে। কিন্তু আজকে, শুধুমাত্র ওর জন্য আজকে এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। ও একটা মেয়ের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছে। সি। ইমতিয়াজ শিকদার চুপ করে দাঁড়িয়ে আছে, মেয়েকে কি বলবে বুঝে উঠতে পারে না। মৌনতা কাটিয়ে বলে ওঠেন, যা হবার হয়েছে বাদ দাও। মাঝে শিউলি পারভিন চলে আসে। বুবু, এভাবে সবার সামনে অপমান করার কি আছে? ও না হয় মজা করে একটু কথা বলেছেই, সে আর এমন কি? ঘি আর আগুন পাশাপাশি রেখেছে তো, তাই একটু আধটু তো জ্বলবেই। এভাবে তিলকে তাল করার কোনো মানেই হয় না। জিনাত শিকদার বোনকে ধমকিয়ে থামিয়ে দেয়। ঘটনা যদি শুধু নাম করে কথা বলা পর্যন্তই থাকতো, তাহলে বুঝতাম ভুল করেছে। কিন্তু শুধুমাত্র ওর একটা ভুলের সূত্র ধরে শিকদার বাড়ির সম্মান মাটিতে মিলিয়ে গিয়েছে। আমান মরতে বসেছিল, আমানের জীবন নষ্ট হয়ে গেছে। শুধু শিকদার বাড়ি কেন, নওরিন, ওর জীবনটাও তো শেষ হয়ে গিয়েছিল। ওর কতটা অসম্মান হয়েছে তা মেয়ে হয়ে বুঝলো না ও। কিন্তু ওকে দেখো, ওর মধ্যে বিন্দু পরিমাণও কোনো অনুতাপ আছে? তিনি একটু থেমে বলে ওঠেন, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে আমার। গ্রামের সাধারণ পরিবারের মেয়ে থেকে শিকদার বাড়ির বড় বউ হয়ে ওঠা সহজ ছিল না। নিজের সমস্ত সুখ শখ আহ্লাদ ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে এই বাড়ির বউ হয়ে উঠেছিলাম। সবার সব অত্যাচার সহ্য করে পড়েছিলাম শুধুমাত্র সন্তানদের মুখ চেয়ে, ওদের মানুষ করার জন্য। কিন্তু কই, আমি তো সন্তান মানুষ করতে পারলাম না। না এরশাদকে, আর না আমানকে, আর না এরশাকে। ওরা কেউই মানুষ হয়নি। আমান এক হাতে জিনাত শিকদারকে জড়িয়ে ধরে। আমি এশাকে শাস্তি দেওয়ার জন্য বা ওকে সবার সামনে অপমান করার জন্য এইসব করিনি বম্মা। আমি শুধু চেয়েছি নওরিনকে একটু সম্মান দিতে। দা ভাই, তোকে যেই ছবিগুলো পাঠিয়েছিলাম সব ফেক। আমি শুধু চেয়েছিলাম নওরিনের বিরুদ্ধে একটু স্ট্রং এভিডেন্স দেখাতে, যাতে তুমি সবটা। আমি যা কিছু করেছি সব নওরিনের ওপরে রাগ থেকেই করেছি। এসা যতটা দোষী তার চেয়ে অনেক বেশি অপরাধী আমি। আই এম সরি দা ভাই, নওরিনের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। ইমতিয়াজ শিকদার আমানের কাছে আসে। আমান আব্বা, তুই কি আমার এশাকে বিয়ে করবি না? সরি বড় আব্বু, আমি কখনো এশাকে সেই নজরে দেখিনি। আর আমি শুধু নওরিনকেই ভালোবাসি। আমি জানি ও আমার দা ভাইয়ের স্ত্রী। আমি ওকে যথেষ্ট সম্মান করি। আমি চেষ্টা করব সবকিছু ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে। কিন্তু আপাতত আমি অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। আমায় ক্ষমা করো। এশা কান্না করতে করতে মেঝেতে পড়ে। এক বুক আশা নিয়ে সে কোণে সেজেছিল। সে ভালোবাসার মানুষটা আজকে তার হবে হয়তো, কিন্তু সবটা শেষ হয়ে গেল। আচ্ছা, নওরিনের যেদিন বিয়ে ভেঙে গিয়েছিল সেদিনও কি ওর এমন কষ্ট হয়েছিল? আমার নত মস্তিষ্কে নওরিনের কাছে ক্ষমা চাই, সবার উদ্দেশ্যে জানিয়ে দেয়, আমার দ্বারা নওরিন অসম্মানিত হয়নি। তার সাক্ষী দা ভাই, নোহাও জানে সবটা। আমার কথা বিশ্বাস না হলে ওদের থেকে জেনে নিও। তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। এসা ছুটে এসে এরশাকের পা জড়িয়ে ধরে। দা ভাই, ওকে আটকাও, আমি কিন্তু মরে যাব।
এরশাকের কোনো কথা নেই, বলে না, হাত দিয়ে বোনের চোখ মুছিয়ে দেয়। অন্যায় করলে শাস্তি তো পেতেই হয় এশা। তুমিও বুঝি অন্যায় ত্যাগ করলে? তুমিও তাই করলে, আমায় ত্যাগ করলে? এরশাক এবার কোনো উত্তর দেয় না। এশা ছুট লাগায় নিজের ঘরের দিকে। পেছনে পেছনে নোহাও যায়। এশার মাথা ঠিক নেই, যদি কিছু করে ফেলে। এশার জন্য তার ভীষণ খারাপ লাগছে। এতটা কষ্ট দেওয়া ঠিক হলো না। এরশাক একবার নওরিনের দিকে তাকায়। সে বিস্ময়কর চোখে সব কিছু গুলছে। তারপর সেও এশার পেছনে পেছনে ছোট লাগায়। জিনাত শিকদার নওরিনের সামনে এসে দাঁড়ায়। আমি ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দিও, তোমায় যথেষ্ট অসম্মান করেছি আমি। নওরিন শাশুড়িকে কিছু বলার আগেই তার পরিবারের লোক তাদের দু চার কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। নওরিন যেতে চায় না, থেকে যেতে চায়। আশেপাশে এশাককে খুঁজতে থাকে, কিন্তু সে এশাককে নিয়েই ব্যস্ত। নওরিনের মেজো ভাই কিছুতেই তাকে এই বাড়িতে রেখে যাবে না। শিকদার বাড়ির জটিলতায় সে আর নিজের বোনকে পড়তে দেবে না। নিবিড় বাবা মায়ের সাথে তিশা আর নওরিনকে বাড়ি পাঠিয়ে দেয়। সে নিজে এখানে থেকে যায়। এরশাকের সাথে কথা বলা প্রয়োজন। গোটা একটা রাত কেটে গেছে, ভোর হতে চলল। নওরিন গোটা রাতটাই জাগা। এই বাড়িতে কি ঘটছে তা তার জানা নেই। নোহাকে ফোন করেছে, কিন্তু নোহা কল রিসিভ করছে না। এদিকে এরশাকেও কল করতে ইচ্ছে করছে না তার। নোহাকে আরো কয়েকবার কল করে সে, কোনো রেসপন্স নেই। নওরিন ছাদে চলে যায়। সবে ভোরের আলো ফুটেছে, চারিদিক সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। অনেক দিন হয়ে গেল এমন ভোরে ওঠা হয় না তার। নওরিন কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে। একটু পর নওরিনের মেজো ভাই চলে আসে। ভাইকে দেখে নওরিন মুচকি হাসি দেয়। কেমন আছিস রিনি? নওরিন জোরে করে হাসার চেষ্টা করে। কি বলো, ভালোই তো আছি। তুমি কাল কখন ফিরলে? ও বাড়িতে সব ঠিক আছে তো? ও বাড়ির কথা তোর চিন্তা করা লাগবে না আর। এভাবে বলিস কেন? বলবি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাই বলবো। তুমি এত সকালে উঠলে কেন? এমনি, তুই তো সারা রাত ঘুমাসনি। ঘুমিয়েছি তো। নিবিড় নওরিনের দিকে তাকায়। না মানে, একটু চিন্তা হচ্ছে ও বাড়িতে কি হলো, সবাই ঠিক আছে কিনা। রিনি, যদি আমি বাড়িতে থাকতাম, আই শিওর আমি এরশাক শিকদারের সাথে এই বিয়েটা হতে দিতাম না রে। মা সবটা আমায় জানিয়েই করেছে। আমার বোন কখনো আমার কাছে বোঝা ছিল না, আর ভবিষ্যতেও হবে না রে। বাদ দাও না, যা হবার হয়ে গেছে তো। নিজের ভালো, নিজের সম্মানগুলো নিয়ে কখনো ভাবিস না কেন বলতো? নওরিন মাথা নিচু করে নেয়। তোর মাথা থেকে কলঙ্কের বোঝা তো নেমে গেল। এবার অন্তত সোজা হয়ে দাঁড়া, নিজের জীবন নিয়ে সিরিয়াস হ। আর কত এভাবে চুপচাপ পাথরের মতো জীবন কাটাবি? আমি তো সিরিয়াসই দা ভাই। নিবিড় নওরিনের মাথায় একটা গাঁট্টা মারে। যদি সিরিয়াস হতি, এইসব কাহিনী আমার থেকে লুকাতি না, সবাইকে সবটা বলে দিতি। কেউ বিশ্বাস করতো না, কোনো প্রমাণ ছিল না আমার কাছে। এমনি বিশ্বাস না করলেও কিভাবে বিশ্বাস করাতে হয় সেটা করতি। নিজের সম্মান রক্ষা করার দায়িত্ব নিজেকেই নিতে হয়। নওরিন মাথা নাড়ালে। আমি উকিলের সাথে কথা বলেছি, 2-4 দিনের মধ্যে তোদের ডিভোর্স পেপারটা রেডি করিয়ে দিবে। নওরিন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তোর কোনো মতামত আছে? নওরিন চুপ করেই থাকে। ডিভোর্সের কাজ তো এত দ্রুত হয় না। আপাতত শুরু করি, দেখা যাক কতদিন লাগে। তুই পড়াশোনাটা শুরু কর, বাদ বাকি যা করা লাগে সব করার জন্য আমি তো আছি। নিবিড় আর কোনো কথা বাড়ায় না, নিচে চলে যায়। নওরিন সেখানেই ফোন হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মন সায় দিচ্ছে না। আজ নিবিড় আর তিশার বাবার বাড়িতে যাওয়ার কথা। একটু বেলা হলে তিয়াস এসে তাদেরকে নিয়ে যাবে। নিবিড় নওরিনকে রেখে যেতে চায় না। কাল এত বড় একটা কাণ্ড হওয়ার পর নওরিনকে একা ফেলে সে যাবে না। তিশা নওরিনকেও সাথে নিতে চায়। প্রায় 2 দিন কেটে গেছে। নওরিনের সাথে কারোর কোনো যোগাযোগ নেই। এ বাড়ির কোনো খবর নওরিন পাচ্ছে না। প্রায় 2 দিন পর তিয়াস বাড়ি এসেছে। বাড়িতে জামাই মেয়ে আসায় তার ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে। তিয়া সেজন্যই বাড়িতে এসেছে, নয়তো সে নিজস্ব ফ্ল্যাটেই থাকে। কাজের প্রেসারে তেমন একটা বাড়িতে আসা হয় না তার।
নওরিন তিয়াসকে দেখে এগিয়ে যায়। কেমন আছেন ভাইয়া? তিয়াস নওরিনকে দেখে ভুরু কুচকে তাকায়। তুমি এখানে কি করো? আসলে ভাইয়া, ও বাড়িতে আর যেতে দেয়নি আমাকে। ও, উনি কেমন আছেন? ও বাড়িতে সবাই ঠিক আছে তো? তিয়াস ভুরু কুচকে তাকায়। তুমি কিছু জানো না? না তো। এশা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। বাড়াবাড়ির কিছু হয়নি, চিন্তা করো না, সব ঠিক আছে। নওরিন মাথা নাড়ে। এরশাকের সাথে কথা বলনি তুমি? ফোন করেছিলাম, ধরেনি। তিয়াস একটা জোরে নিঃশ্বাস নেয়। আমি বলবো নে কথা বলতে। লোকটা একেবারে ঘাড় তেড়া। কখন কি মাথায় ঢোকে আল্লাহ মাবুদ জানে। নওরিন চেঁচিয়ে ওঠে, কিছু বলার দরকার নাই, আমি কথা বলবো না। তিয়াস অবাক চোখে তাকিয়ে থাকে। নওরিন তো এমন ছিল না। শিকদার বাড়িতে গিয়ে নওরিনও এমন হয়ে গেছে। তিয়াস মাথা চুলকায়। শিকদার বাড়ির এই পাগলগুলোর সাথে চলাফেরা করতে করতে সেও জানি কবে পাগল হয়ে যায়। এরকমই এক পাগলের সাথে সে সংসার করবে ভাবতেই তার বুকটা কেঁপে ওঠে। নওরিন সেখান থেকে চলে যায়। এশাকে বাড়িতে আনা হয়েছে। সেদিন এশা হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। নোহা আর এরশাক এসে বোনকে বাঁচিয়ে নেয়। ঠিক সময় মতো হাসপাতালে ভর্তি করায় তেমন একটা সমস্যা হয়নি। জিনাত শিকদার 3 দিন যাবৎ মেয়ের সাথে কথা বলে না। এশাও তেমন একটা ঘর থেকে বের হয় না। নোহা বার কয়েক কথা বলার চেষ্টা করলে এশা এড়িয়ে যায়। নোহার ওপর তার ভীষণ রাগ। জিনাত শিকদার বিছানায় বসে আছেন, শরীরটা তার ভীষণ খারাপ। একদিকে মেয়ের কাছ থেকে পাওয়া আঘাত, অন্যদিকে এরশাকের শরীরটাও ভালো নেই। সব মিলিয়ে তিনি পাগল প্রায়। বোন শিউলি পারভিন এসে বসেন তার পাশে। বুবু, কিছু বলবি? হ, বলছিলাম বউ তো ভালো মেয়ে, খারাপ না। আমরা তারে ভুল বুঝছি। কার কথা বলছিস? কেন, নওরিন, এরশাকের বউ? জিনাত শিকদার ভুরু কুচকে তাকায়। কি বলতে চাস? ভেবেছিলাম নওরিন তো ভালো মেয়ে, তাহলে শুধু শুধু তাড়াই বা কেন? তার চেয়ে বরং নওরিনকে এই বাড়িতে নিয়ে আসো। না মানে বলছিলাম শুধু শুধু এরশাকের সাথে স্নেহার বিয়ে দিয়ে কি হবে? জিনাত শিকদার বিরক্ত নিয়ে তাকায়। তিনি বেশ বুঝতে পারছেন বোন কি বলতে চাইছে। আমার এরশাকের কোনো অসুখ টসুখ হয়নি, ও হয়তো রাগের মাথায় সব বলেছে। তুমি নিশ্চিত বুবু? রিপোর্টগুলো দেখছিলা? জিনাত শিকদার মাথা নাড়ে। না, সেদিন উত্তেজনায় আর রাগে সেগুলো দেখা হয়নি। তার ধারণা ছেলে হয়তো রাগ করে কথা বলছে। তুই ঘর থেকে যা, আমার ভালো লাগছে না। বলছিলাম কি, যদি আমানের সাথে স্নেহার বিয়েটা দেওয়া যেত। জিনাত শিকদার ধমক দেয়, স্নেহাকে রাখতে চাইলে রেখে দে, এর সাথে নয়তো ওর সাথে বিয়ে করিয়ে রাখতে হবে কেন? ছোটবেলায় আনতে দেইনি তোর ভালোর জন্যই। ভেবেছিলাম তোর ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, কিন্তু তুই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সংসারেই আগুন লাগানোর চেষ্টা করলি। আমানের নামেও মুখে আনবি না তুই। আমানের থেকে যত দূরত্ব রেখে চলবি ততই ভালো। আমান বা কেউ যদি জানে ওর বাবা মায়ের মৃত্যুর জন্য তুই দায়ী, তোকে আর তোর মেয়েকে এখানেই শেষ করে দেবে। আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুল করে ফেলেছি। শিউলি পারভিন আঁচলে মুখ ঢেকে ঘর থেকে বেরিয়ে যায়। জিনাত শিকদারের বুক কাঁপছে। তার 7 রাজার ধন এরশাক, তার কিছু হলে সে মারা যাবে। এরশাকের বলা কথাটা সেদিন আমলে না নিলেও এখন তার প্রচন্ড ভয় করছে। ওই ঘটনার 5 দিন পর নোহা নওরিনের সাথে দেখা করতে এসেছে। নোহাকে দেখে নওরিন বেশ খুশি হয়। তোমার তো আমার তোমরা তো আমার কথা ভুলেই গেলে। কতবার ফোন করেছি জানো? নোহা একটু দম নিয়ে উত্তর দেয়। কি করে ধরবো বলো তো? বাড়িতে এত কাণ্ড হয়ে গেল, একটা ফোন করতে পারোনি? এত ব্যস্ত ছিলে? না মানে, দাবাই বারণ করেছে। ও, তা কি করেছি আমি? এখনো কি আমাকে উনি অপরাধী মনে করেন? না মানে, এশা কেমন আছে? সার্থক বন্ধু তুমি, এখনো এশার খবর নিচ্ছ? ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওকে ওকে, ও ভালো আছে। হয়তো অনুশোচনা হচ্ছে, নয়তো সব ভঙ্গি করছে। নোহা নওরিনের দিকে একটা লাগেজ এগিয়ে দেয়। তোমার জামা কাপড়, বিয়ের গহনা কাটি, যা যা দেওয়া হয়েছিল সব কিছু আছে এখানে, দা ভাই পাঠিয়েছে।
কেন পাঠিয়েছে? নোহা মাথা নিচু করে নেয়। নওরিন অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমাকে কি ওই বাড়িতে আর নেবে না? নোহা অবাক হয়ে বলে ওঠে, তুমি এখনো ওই বাড়িতে যেতে চাও? এত কিছুর পরও দাবাহের সাথে সংসার করতে চাও? আমি হলো কারোর মুখও। নোহা থেমে যায়, একটা শুকনো ঢোক গিলে। নওরিন কোনো উত্তর দেয় না। নিবিড় ঘরে আসে, নোহার দিকে ডিভোর্স পেপার এগিয়ে দেয়। তোমার দাভাইকে বলো এটাতে সই করে দিতে। নোহা অবাক চোখে নওরিনের দিকে তাকিয়ে থাকে। আমার সাথে এরশাকের কথা হয়েছে, বসতে চাইলে বসো, না হলে যাও, সমস্যা নেই। নোহা আর কথা বাড়ায় না, নওরিনকে আস্তে করে জড়িয়ে ধরে বিদায় নেয়। এরশাক নিচেই দাঁড়ানো ছিল। নওরিন বাহিরের জানালা দিয়ে এরশাককে দেখে। গাড়িতে হেলান দিয়েই দাঁড়িয়ে আছে সে। এরশাক একবার জানালার দিকে তাকাতেই নওরিনের সাথে চোখাচোখি হয়। এরশাক চোখ ফিরিয়ে নেয়, আর তাকায় না। নোহা আসার পর এরশাক নোহাকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। নওরিনের চোখ ঝাপসা হয়ে আসে। এমন অসভ্য লোকের জন্য এত কষ্ট হওয়া কোনো মানেই হয় না। এরশাক চুপচাপ গাড়ি চালাতে থাকে। নোহা পাশে বসে আছে। দা ভাই, তুমি এমন করছো কেন? কি করলাম? নওরিন এটা ডিজার্ভ করে না। কোনটা? তুমি যেই বিহেভ করছো সেটা। নওরিন তো ভিকটিম, ওর সাথে অন্যায় হয়েছে, আর আমরাও অন্যায় করেছি। আমরা তো ওকে সিম্প্যাথি দেখাবো। আর কতদিন অন্যের সিম্প্যাথি নিয়ে বাঁচবে? এবার অন্তত মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো উচিত ওর। কি বলো? ওর আমাদের থেকে দূরে থাকাই ভালো। রিয়েলি? বাড়ি যাবি? কেন, তুমি কোথাও যাবা? হ্যাঁ, তিয়াসের চেম্বারে যাব। নোহা মিনমিন করে বলে ওঠে, ওই বদলোকটার তোমার ওখানে কি কাজ? হ্যাঁ? এরশাক ভুরু কুচকে তাকায়। না মানে কেন? এমনি। নোহা গাড়িতে এটা সেটা ঘাটাঘাটি করতে করতে এরশাকের রিপোর্টগুলো হাতে পায়। এরশাক দুম করে গাড়িটা থামিয়ে দেয়। ওগুলো ধরিস কেন? নোহা অনেক টানাটানি করে এরশাকের রিপোর্টগুলো দেখে ফেলে। এরশাক রাগে ফুঁসতে থাকে। কি দরকার এগুলোতে হাত দেওয়ার? দা ভাই। নোহা কান্না করে দেয়। কিচ্ছু হয়নি আমার, হুদায় কান্দিস কেন? নোহার কান্না যেন থামছেই না। রাস্তায় একা একটা মেয়ে এমন হাউমাউ করে কান্না করছে দেখে আশেপাশের লোক সব জড়ো হয়ে যায়। নোহা প্লিজ থাম, না হলে টিউমারে না মরলেও লোকের গণধোলায় অবশ্যই মরবো। প্লিজ পা ধরি বোনটা আমার, থাম। নোহা কান্না করেই যাচ্ছে। এরশাক দুই হাত তুলে দাঁড়ায়। আমি মোটেও মেয়ে ধরা না, এটা আমার বোন, আমি এরে বাড়ি নিয়ে যাইতেছি। এরশাক কোনো রকমে পরিস্থিতির সামলে নোহাকে নিয়ে তিয়াসের চেম্বারে যায়। অনেক রোগী দেখে এরশাক বাহিরে ওয়েট করছে। চাইলেও নোহা এরশাকের হাত ধরে নেটে হুড়মুড়িয়ে চেম্বারে ঢুকে যায়। তিয়াস তখন একটা মেয়ের পালস চেক করছিল। নোহা দেখে হাতটা সরে নেয়। শুকনো ঢোক গেলে, তোরা এখানে? সুযোগ পেলে মেয়ে ধরা লাগে না? না মানে? নোহা নাক টেনে বলে ওঠে, আমার দা ভাইয়ের কি হয়েছে? কই, কি হয়েছে? নোহা লাফিয়ে গিয়ে তিয়াসের কলারটা চেপে ধরে। কি হয়েছে মানে? আমার দা ভাই সুস্থ না হয় আপনার ডাক্তারির 12টা বাজিয়ে দেব একেবারে। এরশাক বড় বড় চোখ করে নোহার দিকে তাকায়। নোহা, এটা না তোর ভাইয়ের মতো? আর এমন কেউ করে? তিয়াস চোখের চশমাটা টেনে বলে, ভাই হতে যাব কোন দুঃখে? এরশাক ভুরু কুচকে বলে ওঠে, তাহলে কি হবি? না না, কিছু না। তিয়াস ভয়ে চোখ পিটপিট করছে। পেশেন্ট ভয় পেয়ে চেম্বার ছেড়ে পালিয়েছে। এরশাক নোহাকে টেনে চেয়ারে বসিয়ে দেয়। কি হয়েছে শোন তো আগে, তারপর পাগলামো করিস। তিয়াস একটা শুকনো ঢোক গিলে বলতে শুরু করে, আমি এক্সপ্লেন করছি কি হয়েছে। মানব শরীরের কিছু জিন আছে যা টিউমার হওয়ার প্রক্রিয়াকে প্রতিরোধ করে। এদের বলে টিউমার সারপ্রেসর জিন। কোনো কারণে টিউমার সারপ্রেসর জিন যদি যথাযথ কাজ না করে তাহলে ব্রেন টিউমার হয়ে থাকে। ব্রেন টিউমার দুই ধরনের, ব্রেন টিউমার যা ক্যান্সার নয় এবং ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সার এই জাতীয় টিউমার। এত এক্সপ্লেনেশন চাই নেই, কে চেয়েছে তোমার কাছে? দা ভাই ঠিক হবে তো? তিয়াস শুকনো ঢোক গিলে বলতে শুরু করে, ব্রেন টিউমার সাধারণত
মাইক্রোস্কোপের সাহায্যে টিউমারের অস্ত্রোপচার করা হয়, তাতে ঠিক হয়ে যায়। আর প্রাথমিক পর্যায়ে থাকলে মানে একটা মিনিমাম সাইজ পর্যন্ত এটা কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই ঠিক হয়ে যায়, মানে রেডিওথেরাপি দিয়ে। সেক্ষেত্রে টিউমারের সাইজের ওপরে ডিপেন্ড করে কার কতগুলো থেরাপি দরকার। যেমন কারোর 3টা লাগে, কারোর 4টা, আবার কারোর 5টা। নোহা কপালে হাত দেয়। এত কিছু বলার দরকার কি? দা ভাইয়ের কি চাই তাই বলুন, কি করলে সে সুস্থ হয়ে যাবে? তুমি না ডাক্তার হবা? তার জন্যই তো বললাম। নোহা কান্না করতে থাকে। এরশাকের কিচ্ছু হবে না নোহা, আমি বলেছি তো, ও ঠিক হয়ে যাবে। আমার উপরে একটু ভরসা করো, আমি ভালো ডাক্তারের কাছে রেফার করে দিব। নোহা এরশাককে জড়িয়ে ধরে, কিছুটা নিশ্চিন্ত লাগছে তার। এরশাক মুচকি হেসে নোহাকে আশ্বস্ত করে। তারপর দুজনে চেম্বার থেকে বেরিয়ে যায়। তিয়াস নোহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যাওয়ার আগে একবার অন্তত পেছন ফিরে তাকাতে পারতো। তিয়াস টেবিলের দিকে তাকাতেই দেখে নোহা ফোন ফেলে চলে গেছে। তিয়াস ফোনটা হাতে নিয়ে বের হতে যাবে, তখনই নোহা আবারও রুমে ফিরে আসে। আবার ফোন ধরলেন কেন? ধরলে কি হবে ঝালমরিচ? এমন করো কেন? ফোন তোই ধরলাম, 2 দিন পর তো তোমাকেই ধরবো। থাপড়ায়ে সব দাঁত ফালাইয়া দিব। তিয়াস আর চোখে তাকিয়ে প্রশ্ন করে, কি আছে ফোনে? বফের সাথে পার্সোনাল কনভারসেশন আছে, আপনি দেখলে হার্ট অ্যাটাক করবেন। নোহা তিয়াসের দিকে এক পলক তাকায় বেরোতে নিলেই তিয়াস পেছন থেকেই বলে ওঠে, মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, তোমার বাসায় কি বিয়ের কথা বলবো? বলো। নোহা কোনো উত্তর দেয় না, হনহন করেই বেরিয়ে যায়। কি চমৎকার তার কথা বলার ভঙ্গি, কি চমৎকার তার চলন বলন, কি চমৎকার তার রাগ, সব মিলিয়ে পাগল করে দেবে আমায়। এই মেয়ে কি কখনো পড়বে? তিয়াস মনে মনে কথাগুলো বলে হেসে দেয়। নোহা বাড়ি ফিরে এরশাকের অসুস্থতার ব্যাপারে সবাইকে সবটা জানিয়ে দিয়েছে। এরশাক বারণ করলেও সে শুনতে নারাজ। বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। এরশাক অসুস্থ ভাবা যায়, জিনাত শিকদারের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা যেন ক্রমশ অকেজ হয়ে পড়ছে। বুক কাঁপছে তার। সন্তানের কিছু হলে মায়ের কলিজা ছোট হয়ে যায়। তিনি চোখের পানি ছেড়ে এরশাককে জড়িয়ে ধরেন। এরশাক মাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। কে শোনে কার কথা? তিনি কেঁদেই যাচ্ছেন তো কেঁদেই যাচ্ছেন। আম্মা, আমার কিছু হবে না, তুমি দোয়া করো, তুমি তো মা, তোমার দোয়াই তো সব ঠিক হয়ে যাবে। জিনাত শিকদার এরশাকের মা কথায় কিছুটা ভরসা পান। নিজেকে সামলে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান। সকাল পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে, সূর্যটা লাল আভা ছড়াচ্ছে। স্নেহা আজ বিকালেই শিকদার বাড়িতে এসেছে। শিউলি পারভিন মেয়েকে কাছে টেনে নিতে চাইলে স্নেহা মাকে এড়িয়ে যায়। মাকে কড়া স্বরে জানিয়ে দেয়, এ বাড়িতে আমি শুধুমাত্র বড় খালার কথাই এসেছি, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। শিউলি পারভিনের মুখটা ছোট হয়ে আসে। তিনি আর কথা বাড়ান না, নিজের ঘরেই চলে যান। স্নেহাও তার জন্য বরাদ্দ করা রাখা ঘরে চলে যায়। স্নেহা এই বাড়িতে আসার পর থেকেই সবাই এরশাকের জন্য দুশ্চিন্তা করতে দেখেছে। তার নিজেরও ভালো লাগছে না, মনটা বড় অশান্ত হয়ে উঠেছে। আবার স্নেহা আসার পর থেকেই একবারও এরশাককে দেখেনি। এরশাকের সাথে দেখা করার উদ্দেশ্যে সে এরশাকের ঘরে যায়। দরজাটা ধাক্কা দিতেই ক্যাড় শব্দ করে দরজাটা খুলে যায়। আসবো? হুম। এরশাক বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপছিল। স্নেহা এরশাকের মাথার কাছে এসে দাঁড়ায়। এরশাক উঠে বসে। কেমন আছো ভাইয়া? স্নেহাকে দেখে এরশাক প্রশ্ন করে, কখন এলি? এই তো। তুমি নাকি অসুস্থ? কে বললো? আমাকে দেখে কি তাই মনে হয় আমি অসুস্থ? নিজের একটু যত্ন নিলেই তো পারো, তাহলে তো আর অসুস্থ হতে না। ভাবি কোথায়? ভাবি কি তোমার দেখাশোনা করে না? তোর এত ভাবা লাগবে না, 2 দিনের জন্য এসেছিস, 2 দিন ঘোরাফেরা কর, এসবের চিন্তা করতে হবে না। স্নেহা মাথা নিচু করে উত্তর দেয়, 2 দিনের জন্য তো আসেনি, বড় খালা বলেছে আমি এখান থেকেই থাকবো। আর এরশাক ভুরু কুচকে তাকায়, মা বলেছে? কেন, আমাকে তুমি থাকতে দেবে না? আশ্চর্য, আমি থাকতে দিব না কেন? স্নেহা একটু থমকে উঠে দাঁড়ায়। বড় খালা বলেছে কালই আমাকে এখানকার কলেজে ভর্তি করিয়ে দিবে। কাগজপত্র কালেক্ট করতে একটু দেরি হলো, না হলে মায়ের সাথেই আসতাম। তুমি কাল আমায় নিয়ে যাবে ভর্তি করাতে। আর তো কেউ নেই। এরশাক একটু বিরক্ত নিয়েই তাকায়।
কিন্তু কোনো উত্তর দেয় না। স্নেহা উত্তরের আশা না করে বেরিয়ে যেতে থাকে। স্নেহা চলে যাওয়ার পরপরই নোহা ঘরে প্রবেশ করে। হাতে নিবিড়ের দেওয়া ডিভোর্স পেপার। দা ভাই। হুম। নওরিনের ভাই কি বলেছে তোমায়? কেন? এটা দেখো। কি এটা? ডিভোর্স পেপার। ও, সই করবে তুমি? নওরিন কি চাই? তুমি নিজে জেনে নাও। লাভ নেই। কেন? ওর কোনো সেন্স আছে? ও নিজের ভালো বোঝে? নওরিন হলো নরম মাটির মতো, যেমন আকার দেবে তেমনই হয়ে উঠবে। আমি এমন নওরিন চাই না। কেন? পরিস্থিতি অনুযায়ী মাঝে মাঝে শক্ত হতে হয়। তুমি কি ডিভোর্স দেবে? জানি না। ওর ভাই কি বলেছে বললে না তো? বাদ দে, আমার আপাতত এটাই ইচ্ছেই বাকি। নওরিনকে যোগ্য সম্মান দিয়ে এই বাড়িতে আনা। প্রথমবার মাথা নিচু করে এসেছিল, আর একবার মাথা নিচু করে আসবে। তারপর চলে যেতে চাইলে যাবে, কষ্ট নেই। ও যাবে না, ও তোমার কাছেই থাকবে। যাবে, যেতে হবে ওকে। জীবনের পাঠ শিখতে হবে। ওর অনেক কিছু শেখা বাকি। যেদিন শিখবে সেদিন আমাকে ঘৃণা করবে। আমি তো ওর সাথে কম অন্যায় করিনি। তুমি কি চাও? আমি চাই নওরিন আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচুক। তখন যদি আমায় ঘৃণা করবে, দুঃখ নেই, করবে না। আমার বিশ্বাস। না করলে বুঝবো আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবান পুরুষ। সকাল থেকে শিউলি পারভিন এরশাকের পেছনে পড়ে আছে। মেয়েকে আজকেই কলেজে ভর্তি করাতে হবে। মিড টার্মের পর ভর্তি করানোটা অনেকটাই ঝামেলার কাজ, যেটা অন্য কারোর দ্বারা সম্ভব নয়। খালামণি এত জোরাজুরিতে সে রাজি হয়ে গিয়েছে। জিনাত শিকদার কি বলবে ভেবে পায় না। স্নেহা নামক ঝামেলাটা সে নিজেই ঘাড়ে করে বয়ে এনেছে। বোনকে কথাও দিয়ে দিয়েছে সে স্নেহাকে রেখে দিবে। এখন কথা না রাখলে বোন তাকে ছেড়ে কথা বলবে না, সম্মানে লাগবে তার। এরশাক রেডি সেডি হয়ে স্নেহাকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটের সামনে এসে গাড়ি দাঁড় করায়। স্নেহাকে নিয়ে সোজা চলে যায় অফিস রুমে। কলেজের প্রিন্সিপাল স্যার এরশাকের পরিচিত হওয়ায় ভর্তি হওয়া নিয়ে বেশি বেগ পোহাতে হয়নি। স্নেহাকে ট্রান্সফারের মাধ্যমে ভর্তি করানো যাবে। এরশাক স্নেহাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে করিডোরে আসতেই স্নেহা চেঁচিয়ে ওঠে, নওরিন ভাবি! এরশাক ভুরু কুঁচকে তাকায়। নওরিন করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। স্নেহা নওরিনের কাছে যায়। কেমন আছো? নওরিন মুখ বাঁকিয়ে উত্তর দেয়, ভালো। তুমি? আমিও ভালো। তুমি এখানে কি করো? ভর্তি হতে এসেছি। ভাইয়া আমাকে এখানে। নওরিন পুরো কথা না শুনে এরশাকের দিকে এগিয়ে যায়। এই যে শুনছেন, কি চাই? আপনার কি চাই? একে আপনি আপনার কলেজে ভর্তি করালেই পারতেন। আমার পিছু পিছু পড়ানোর কি দরকার? ওকে দিয়ে আমাকে মানানোর ধান্দা? এরশাক বিরক্ত হয়। তোমার মতো গাধার মাথায় এইসব আসবে? আর আমার কলেজে ভর্তি করালাম না, কারণ তোমার মতো গাধাদের জন্য আমার কলেজ না। নওরিন মুখ বাঁকায়। বেশ মানে লেগেছে তার। খুব জানি আমাকে ফলো করার জন্য এরে পাঠাইছেন না, গাধা একটা। নওরিন কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে নিবিড় ওকে ডেকে ওঠে। নওরিন থেমে যায়। নিবিড় হনহন করে এসে এরশাকের দিকে এক পলক তাকায়। তারপর নওরিনকে টেনে নিয়ে যেতে থাকে। তোকে এখানে ক্লাস করার জন্য পাঠিয়েছি, এনেছি গল্প করার জন্য না। আর বলেছি না শিকদার বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক রাখবি না। নওরিন কিছুই বলে না। এরশাক অপলক তাকিয়ে থাকে নওরিনের যাওয়ার দিকে। নিবিড় তাকে পছন্দ করছে না, না করারই কথা। কেন করবে পছন্দ? সে তো তার বোনের যত্ন নিতে পারেনি। এরশাক জোরে নিঃশ্বাস নেয়। স্নেহা হাঁ করে তাকিয়ে আছে এরশাকের দিকে। কি হলো, চল? স্নেহা চমকে যায়। হুম, চলো। কাল থেকে কলেজে আসবো। এরশাক শুধু ছোট করে হু বলে। প্রায় সন্ধ্যা নেমে গিয়েছে। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। এশার কথা ভাবার বা শোনার মতো সময় কারোরই নেই। এশা সারা দিন একা একাই ঘরে কাটিয়ে দেয়, যা ইচ্ছা করে। ইচ্ছা না হলে কিছুই করে না। এশা কিছু একটা ভেবে মোবাইল আর পার্সটা নিয়ে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে গেল এশা একা একা রাস্তা দিয়ে এলোমেলো হাঁটছে। সামনের বড় রাস্তা পার করলেই একটা অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টের 4 তলায় আমান থাকে। ফ্ল্যাটটা মূলত আমানের বাবার ছিল। যে কোনো অফিসিয়াল কাজ, মিটিং এখানেই করা হতো। মূলত এটা তেমন একটা ব্যবহার করা হতো না। বর্তমানে আমান আছে।
এই অ্যাপার্টমেন্টের সব লোকজনই ইমতিয়াজ শিকদারের বিজনেস পার্টনার, নয়তো বন্ধু। অনেক খুঁজে খুঁজে সে আমানের এই ঠিকানাটা বার করেছে, কারণ আমান কোথায় থাকে না থাকে সেটা কাউকেই জানায়নি। এসা নিচে দাঁড়িয়ে আমানকে ফোন করে। 1 ঘন্টা যাবৎ সে ট্রাই করে যাচ্ছে, কিন্তু আমানের কোনো রেসপন্স নেই। এসা নাছোড়বান্দা একটার পর একটা কল করেই যাচ্ছে। আমান বিরক্ত হয়ে কলটা রিসিভ করে। কি চাই তোর? কেন বারবার জ্বালাস আমায়? একটু কথা বলতে চাই। আমি চাই না। সবাই আমায় ত্যাগ করেছে আমান ভাই। তুমি করো না, নয়তো নিতে পারবো না। না পারলে নাই, প্লিজ। আমি তো কখনো তোকে গ্রহণই করলাম না, ত্যাগ করবো কিভাবে? একটু কথা বলবো, তুমি নিচে আসবে? না। আমি ওপরে যাব? না। কথা বলবো। কি কথা? বিয়ে করলে না কেন আমাকে? এইসব বলবি বলে এসেছিস সেখানে? হুম। ধর তোকে আমি বিয়ে করলাম, তারপর তোকে গ্রহণ না করে ছুঁড়ে ফেলে রাখলাম ঘরের এক কোণে, তারপর সারা জীবনের জন্য দূরে কোথাও চলে গেলাম। তখন কি করে থাকবি? পারবি তো থাকতে? তার চেয়ে এটাই ভালো না, তুই তোর মতো করে নতুন জীবন শুরু কর, আর আমি আমার মতো। তুমি জীবন শুরু করতে চাও? আমি নওরিনকে ভালোবাসি। আমাদের অসম্পূর্ণ থাকা গল্পটাকেই আমি ভালোবাসি। আপাতত কাউকে নিয়ে ভাবতে চাই না আমি। একটা মেয়ে সব সহ্য করতে পারে, শুধু পারে না নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনতে। শুনতে হবে, যা সত্যি তাই বলবো। আমি মরে যাব, তোর ইচ্ছে। আমান কল কেটে দেয়। এসা রাস্তায় বসে কান্না করতে থাকে। তারপর কি মনে করে যেন ছুট লাগায় আমানের ফ্ল্যাটের দিকে। এশাকে সবাই চেনায়, সিকিউরিটি গার্ড আর তাকে বাধা দেয় না। সে গটগট করেই উপরে উঠে যায়। দরজায় এসে সজোরে ধাক্কাতে থাকে, চেঁচামেচি করতে থাকে। এশার বিহেভিয়ার দেখে আসে পাশের ফ্ল্যাটের লোকজন জড়ো হয়। আমান বাধ্য হয়ে দরজাটা খুলে দেয়। এশা আমানকে জড়িয়ে ধরে। আমান সবার সামনে এশাকে ছাড়িয়ে নিয়ে সজোরে চড় লাগায়। এশা ইমতিয়াজ শিকদারের মেয়ে, সবাই চেনে এশাকে। এমন সিন ক্রিয়েট দেখে ইমতিয়াজ শিকদারকে কল করা হয়। আমান পরিস্থিতি সামলাতে এশাকে টেনে ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। উপস্থিত লোকজন ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। গোটা আকাশ জুড়ে ঘন কালো মেঘগুলো ছোটাছুটি করছে, নীড়হারা পাখির মতো, যেন আকাশ তাদের নিজের বুকে ঠাঁই দিতে চাইছে না, তাড়িয়ে দিচ্ছে। তবে মেঘগুলো নাছোড়বান্দা, জায়গা তার চাই চাই। নওরিন বারান্দায় গ্রিল ধরে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। ডান হাতে 1 কাপ গরম গরম ধোয়া ওঠা কফি। অতীত থেকে বর্তমান, তার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। সেখানে না আছে কোনো সুখ, না আছে কোনো স্বাচ্ছন্দ্য, না আছে ভালোবাসা। আসলে কি ভালোবাসা নেই? মেজো ভাই তো তাকে ভালোবাসে, বাবা ভালোবাসে, বড়দা ভালোবাসে একটু কম। আর মা, মা তাকে ভালোবাসে। যদি মা সত্যি তাকে ভালোবাসতো, তাহলে বারবার তাকে দোষী বানিয়ে কেন তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিল? এটাই কি তার প্রতি মায়ের ভালোবাসা ছিল? আর উনি, স্বামী নামক সেই বহুরূপী মানুষটা কি তাকে ভালোবাসে? কি জানি। এই সম্পর্ক আদৌ কি স্বামী স্ত্রীর সম্পর্ক? ভালোবাসা কি আদৌ আছে তাদের মধ্যে? তার কি থাকা উচিত এই সম্পর্কে, নাকি সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাওয়া উচিত? নওরিন ভীষণ রকম সিদ্ধান্তহীনতায় ভুগছে। সম্পর্কের জটিলতা তাকে একটু একটু করে ভেতর থেকে খাচ্ছে। প্রচন্ড জোরে বাজ পড়ে। বাজ পড়ার শব্দে কেঁপে ওঠে নওরিন। সাথে সাথে সব জায়গার ইলেকট্রিসিটি চলে যায়। আশপাশটা অন্ধকারে ঢেকে যায়। নওরিন হালকা করে চেঁচিয়ে ওঠে। পেছন থেকে নওরিনের মা ছুটে আসে, ঘরে আলো জ্বালিয়ে দেয়। ভয় নেই, আমি আছি তো। নওরিনের মায়ের দিকে মুখ তুলে তাকায়, চোখ ছলছল করছে তার। নওরিনের মা নওরিনের মাথায় হাত রাখে। খুব ভয় পেয়েছিস? বারান্দায় আর দাঁড়াস না, ঘরে চল। ঝড় উঠবে মনে হয়। আমি আছি তো। কথাটা শেষ কবে বলেছিল আম্মা? মুহূর্তে নওরিনের মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আমি বারবার বলেছিলাম আমি কিছু করিনি, তুমি শোনোনি। বলেছিলাম আমায় একটু সাপোর্ট করো, আমি দোষীকে শাস্তি দিতে চাই, তুমি করনি। বলেছিলাম আমি শিকদার বাড়ির কারোর মুখ দেখতে চাই না, তুমি আমাকে না জানিয়েই বিয়ে দিয়ে দিলে। বারবার সমাজের দোহাই দিচ্ছ, লোকের দোহাই দিয়েছ, তোমার সো কোল্ড আত্মীয়দের দোহাই দিয়েছ।
আমাকে ভরসা দাওনি। মেজো খালা যখন প্রথমবার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল, তুমি তো কোনো উত্তর দাওনি। কেন দাওনি? তুমি বলতে পারোনি এখানে কোথাও আমার দোষ ছিল না? নওরিনের মা মুখ কালো করে উত্তর দেয়, আমি শুধু চেয়েছিলাম তুই ভালো থাক। আমি সত্যি ভালো থাকতাম আম্মা, যদি তুমি আমায় একটু সাপোর্ট করতে, যদি একটু সাহস দিতে। জানো আম্মা, আমি না কথা বলতে পারি না, সাহস হয় না, নিজের প্রতি লজ্জা লাগে। আমি জানি আমি কোনো দোষ করিনি, তাও মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, মনের জোর পায় না, প্রতিবাদের ভাষা খুঁজে পায় না। নওরিনের মা নওরিনের মাথায় হাত রাখে। সমাজের ভয়ে, লোকের ভয়ে তোর গলা আমি দুই হাতে চেপে ধরে বন্ধ করে দিয়েছি। কথা বলবি কি করে? পারলে আমায় ক্ষমা করে দিস মা। শিকদার বাড়ির বউ আমি হতে চাইনি আম্মা, জানি, তবুও জেনে শুনে তোর সাথে ছলনা করেছি। ভেবেছিলাম বিয়েটা দিয়ে দিলে তোর মাথা থেকে কলঙ্কের দাগ মুছে যাবে, তুই সুখী হবি। আমি ভুলছিলাম। স্বামীর ভালোবাসা থাকলে কলঙ্ক নিয়েও সুখে থাকা যায়। কথাগুলো বলেই তিনি নওরিনের হাত থেকে কফির মগটা নিয়ে নেয়। ঠান্ডা হয়ে গেছে, গরম এক কাপ কফি বানিয়ে দেই। নওরিন মাথা নেড়ে না বলে। তিনি কফির মগটা নিয়ে রান্নাঘরে চলে যায়। আমার স্বামী নামক লোকটা কি আমায় ভালোবাসে না? নওরিনের কাছে প্রশ্ন আছে, তবে উত্তরটা জানা নেই। সব উত্তরগুলো সে এরশাকের নিজের মাঝে লুকিয়ে রেখেছে। উত্তরগুলো উদ্ধার করা প্রয়োজন। নওরিন টেবিলে মাথা রেখে শুয়ে পড়ে। মনটা বড্ড উতলা হয়ে আছে, কিছুই ভালো লাগছে না তার। 2 মিনিট ওভাবে থাকার পর সে আবারও বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাহিরে ঝড়ো হাওয়া দিচ্ছে। নওরিন, ফোন বেজে ওঠে। নওরিন ঘর থেকে ফোন নিয়ে আবারও বারান্দায় এসে দাঁড়ায়। ইরশাক ফোন করেছে। নওরিন ফোন তুলবে কি তুলবে না ভাবতে ভাবতেই কেটে যায়। আবারও ফোনটা বেজে ওঠে। এবার নওরিন ফোন তোলে। হ্যালো। খোলা চুলে আমায় আর কত মুগ্ধ করবে। কি? হুম। ঘরে যাও, আঁচল দিয়ে নিজেকে ঢেকে রাখো। নওরিন এদিক সেদিকে তাকায়। রাস্তায় সোলার লাইটগুলো জ্বলছে। সেই সোলারের হালকা আলোয় তার বারান্দায় এসেছে। এত মৃদু আলোয় কাউকে দেখা যায় নাকি? কাউকে খুঁজছো? আমি তো তোমার হৃদয়ে আছি, দেখো না। ধুর, কি সব বলেন, কোথায় আপনি? যদি প্রশ্ন করো আমি কোথায় উত্তর দেব জানি না। যদি প্রশ্ন করো তুমি কোথায় উত্তর দেব আমার মাঝে। এখনো দাঁড়িয়ে আছো কেন? ঝড় উঠবে, ঘরে যাও। কি হলো, যাও। এরশাক ধমক দেয়। আমার ছোট্ট হৃদয় আপনার ধমকে বারবার কেঁপে ওঠে। এই ধমকে কখন যেন হৃদয় কাজ করা বন্ধ করে দেবে। নওরিন একটু থেমে আবারও বলে ওঠে, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? এরশাক হেসে দেয়। আমি সবসময় তোমায় দেখি নওরিন। কি? আমি হৃদয়ে পাতিয়া কান পাতিয়া শুনি তোমার নাম। আমি তোমারে রাখিয়াছি গোপনে, যেন কেউ না শোনে। আমি আকাশে বাড়াইয়া হাত, আমি তোমারে চাহিয়া বারংবার। আমি তোমারে রাখিয়াছি লুকায়ে, যেন আর কেউ না জানে। এরশাক ফোনটা রেখে দেয়। নওরিন এদিক সেদিকে তাকিয়ে ঘরে চলে যায়। এরশাক মুচকি হেসে ফোনটা বুকে চেপে ধরে। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। সম্পর্কের টানা পড়েনে সে আচ্ছা করে জব্দ হচ্ছে। মস্তিষ্ক বলছে নওরিনের থেকে দূরে থাকা উচিত, তাতে নওরিনের ভালো হবে। সে জীবনটাকে একটু অন্যরকম করে দেখার সুযোগ পাবে। আবার হৃদয় অন্য কথা বলছে। কখনো কখনো মস্তিষ্কের কথায় নওরিনকে দূরে সরিয়ে দিলেও মাঝে মাঝে নওরিনের মায়া মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। এক, এটা মায়া নাকি আসক্তি? হয়তো আসক্তি। না হলে এই সময় এভাবে নওরিনের বাড়ির সামনে আসার কোনো মানেই হয় না। এরশাদ গাড়িতে গিয়ে বসে। গাড়িটা সে নওরিনের বাসা থেকে একটু দূরে পার্ক করে রেখেছিল, যাতে নওরিন দেখতে না পায়। এশা আমানের ঘরের ড্রয়িং রুমে বসে আছে। আমান এশার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। এগুলো কি করছিস বস? জানি না, বাহিরে সবাই অদ্ভুত ভাবে দেখছিল তোকে। জানিস লোকজন কত খারাপ ভাবছে? তুমি কবে থেকে লোকের কথায় কান দেওয়া শুরু করলে? যেদিন থেকে নওরিনের প্রেমে পড়েছি। আমান চোখটা বন্ধ করে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, নওরিন আমায় একটু একটু করে পাল্টে দিয়েছে ঈশা। সরি,
নওরিন নয়, তুই। তবে আমি তো মনে প্রাণে বিশ্বাস করতাম ফোনের ওপাশের মেয়েটা আমার প্রেয়সিনী নওরিন। তুমি নওরিনকে কখনো পাবে না, ও দা ভাইয়ের স্ত্রী। জানি, ভালোবাসলেই পেতে হবে। কে বলেছে তোকে? নিজের ভালোবাসার মানুষকে চাই না তোমার? আগের আমান হলে উত্তর দিতাম হ্যাঁ, তবে এখন বলবো না। ও ভালো থাকুক, দা ভাই ওকে ভালো রাখবে আমি বিশ্বাস করি। এসা কান্না করে দেয়, চোখের পানি বাঁধ মানছে না। দূর থেকেও ভালোবাসা যায় এসা, জোর করে আর যাই হোক সম্পর্ক হয় না। কিছু সময় পর ইমতিয়াজ শিকদারের আগমন ঘটে। বার কয়েক দরজা নক করার পর আমান দরজা খুলে দেয়। এশার চোখ মুখ অন্ধকার দেখে ওনার বুকে কেঁপে ওঠে। মেয়েকে তিনি যে বড্ড ভালোবাসেন। কোনো প্রশ্ন ছাড়াই ইমতিয়াজ শিকদার আমানের হাতটা চেপে ধরেন। আমি না তোর বাবা, বাবার অধিকার থেকে অনুরোধ করছি, আমার মেয়েটাকে বাঁচাবি না বল? আমান অবাক চোখে তাকিয়ে থাকে ইমতিয়াজ শিকদারের দিকে। কি চাও তুমি বড় আব্বু? বিয়ে করে নে, দয়া কর, আর ওর অপরাধগুলো ক্ষমা করে দে না আমান। আমি কখনো ওকে ভালোবাসিনি। বাসবি, কতদিন যেতে যেতে না যেতেই ঠিক হয়ে যাবে। আমি ওকে কখনো গ্রহণ করতে পারবো না বড় আব্বা, দয়া কর আমান। আমি না তোর বাবা, আমার মেয়ের কষ্ট আর যে নিতে পারি না। আমান উঠে দাঁড়ায়। শুধু বিয়েই করতে হবে, তাই তো? চলো, এক্ষুনি বিয়ে করে নেব। ইমতিয়াজ শিকদারের চোখ দুটো চকচক করে ওঠে। এশার কোনো রিয়াকশন নেই, সে পূর্বের মতোই মুখ কালো করে বসে আছে। দিন দুনিয়ার কোনো ঠিক ঠিকানা তার নেই। ইমতিয়াজ শিকদার সেই ঝড়ের রাতেই এশা আর আমানকে নিয়ে রওনা হয় কাজী অফিসের দিকে। সেদিন রাতেই ইমতিয়াজ শিকদারের উপস্থিতিতে আমানের সাথে এশার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আমান একরকম বাধ্য হয়ে বিয়েটা করে নেয়। করে নিয়েছি বিয়ে, এখন খুশি তো? ইমতিয়াজ শিকদার অবাক চোখে তাকায় আমানের দিকে। তুই খুশি নস? না, একবার তোমার মেয়ে আমার জীবনটা এলোমেলো করে দিল, নিজেকে গোছানোর চেষ্টা করলাম, এবার তুমি করে দিলে, আর পারবো না। আমান শিকদারের গল্প এখানেই শেষ। আর কখনো তোমরা আমার মুখও দেখতে পারবে না। এই গল্পের পাতা থেকে আমান শিকদারের নাম সারা জীবনের জন্য মুছে যাবে। আমান চলে যেতে নিলে এশা আমানের হাতটা ধরে টেনে ধরে। শেষবারের মতো আমায় একবার জড়িয়ে ধরবে স্বামী হয়ে? আমান হাত ছাড়িয়ে নেয়। এশা ঠোঁট কামড়ে বলে ওঠে, ধরে নাও, এটাই তোমার কাছে করা আমার শেষ আবদার। আমান কোনো কথা বলে না, এশাকে ইমতিয়াজ শিকদারের হাতে তুলে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে যায়। ইমতিয়াজ শিকদার আমানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে যেন ঝড়ো হাওয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। ইমতিয়াজ শিকদার এশাকে নিয়ে বাড়ি ফিরে আসে, বিয়ের কথা সবাইকে জানিয়ে দেয়। বাড়িতে আরেক দফা ঝড়ের সৃষ্টি হয়। জিনাত শিকদারের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কষ্টে বুকটা চাপড়াতে থাকে। এ কি সর্বনাশ করলেন আপনি? ছেলে মেয়ে দুটোর জীবনটাই তো একেবারে নষ্ট করে দিলেন। স্ত্রীর কোনো কথার উত্তর না দিয়েই তিনি ঘরে চলে যান। এসা বেশ বুঝতে পারছে সে ভুল করে ফেলল। আমান কখনো তার হবে না। ঘরে গিয়ে আমানকে বারবার কল করে সে, কোনো রেসপন্স নেই। এশা একটার পর একটা কল করতেই থাকে। আমান ফোনটা অফ করে দেয়। এশা কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। এরশাদ তখনও বাহিরে। জিনাত শিকদার এরশাদকে কল দেয়, তাকে সব জানায়। আমানকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, কোনো বড় করা ভুল করার আগে ফিরিয়ে নিয়ে আয়। ও তুই ছাড়া কারোর কথা শুনবে না। এরশাদ সব শুনে গাড়ি ঘোড়ায় বেরিয়ে পড়ে আমানকে খুঁজতে। এখন তাকে না সামলাতে পারলে নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। এরশাদ হাজার খুঁজেও আমানকে পায় না, সে যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইমতিয়াজ শিকদার একেবারেই ভেঙে পড়েছেন। মেয়ের ভুল আড়াল করতে গিয়ে সে নিজেও একটা ভুল করে বসল। এই তীব্র অপরাধ বোধের স্রোতে ভেসে যাচ্ছেন তিনি। রাত 12:40। ইমতিয়াজ শিকদার নিজের ঘরে শুয়ে আছে। শরীরটা খারাপ করেছে তার। পাশেই জিনাত শিকদার বসে আছে। ইশাক এখনো বাসায় ফেরেনি, দাদা দাদি গ্রামের বাড়িতে চলে গেছেন। ইস, তাদের মুখটা যদি একবার দেখতে পেতাম। এশার মনটা একটু খারাপ হয়ে যায়। এশা আলমারি থেকে তার বিয়ের লেহেঙ্গাটা বার করে। এটা পরেই তো বিয়ে করতে চেয়েছিল সে, হলো না।
তাতে একবার হাত বুলিয়ে আবারও পূর্বের স্থানে রেখে দেয়। ফোনটা হাতে চারতলার ছাদে চলে যায় এশা। বাহিরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মেঘ অনেকটাই কেটে গেছে। মাঝে মাঝে আড়াল থেকে চাঁদ উঁকি মারছে। এশা ছাদের মাঝে মাছ করে রাখা ছাউনির নিচে দাঁড়ায়। নওরিনকে কল করে। কয়েকবার বাজতেই নওরিন কলটা রিসিভ করে। ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করে, কে? কিরে ঘুমকুমারি, এত সময় লাগে ফোনটা ধরতে? নওরিন ফোনের স্ক্রিনের দিকে তাকায়। এশার নাম্বার। নওরিনের মুখ কালো করে প্রশ্ন করে, কি চাই তোর? রেগে আছিস? ক্ষমা করিসনি আমায়? ও, আমি তো নিজেই এখনো ক্ষমা চাইনি। করবি কি করে? এশা বেশ স্বাভাবিক হয়েই কথা বলছে। নওরিন বিরক্ত হয়। রাখছি, কথা বলতে চাই না তোর সাথে। প্লিজ বেস্টু, ফোনটা রাখিস না। তুই এসব ঢং করার জন্য ফোন দিচ্ছিস? আমার ঘেন্না করে তোর সাথে কথা বলতে। জানিস নওরিন, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। কলেজে আমার এখনো কোনো বেস্ট ফ্রেন্ড হয়নি। তোর মতো যে কেউ না। কেউ এত কেয়ার করে না, ভালোই বাসে না। আমি তোকে হারিয়ে ফেলেছি, তাই না? নওরিন কোনো উত্তর দেয় না। আমি বড্ড ভুল করে ফেললাম জীবনে। তোর ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমার। মিশে মায়ায় ভালোবাসায় জড়িয়ে নিঃস্ব হয়ে গেলাম আমি। আমার বন্ধুত্বকে আমি নিজেই গলা টিপে শেষ করে দিলাম। এসা হাউমাউ করে কেঁদে দেয়। নওরিনের গলা কাঁপছে। কেন ফোন করেছিস? জানি নওরিন, আমি ভীষণ একা হয়ে গিয়েছি। কেউ পাশে নেই আমার। প্লিজ, এত নাটক ভালো লাগছে না। রাখলাম। আমার গোপন কথা জানাতে কল করেছি। আজকে আমান ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। মজার ব্যাপার কি জানিস? আমান ভাই আমাকে আজকেই ছেড়ে চলে গেছে। তোর মনে আছে আমার বিয়ে নিয়ে কত প্ল্যান করেছিলাম? সত্যি উনি রাজি হলেন। হুম, তবে জোর করে। ও শুধু তোকে ভালোবাসে। এটা আমি মানতে পারবো না। নওরিন চুপ করে রয়েছে। খুব ভুল করে ফেলেছি আমি। অন্যায়ও করেছি তোর সাথে, আমানের সাথে। তোরা বোধহয় আমায় কখনো ক্ষমা করবি না, তাই না? আমান শিকদারের কথা জানি না, তবে আমি তো পারবো না। এশা আবারও কেঁদে দেয়। পারলে ক্ষমা করে দিস তোর বেস্ট ফ্রেন্ড এশাকে। ভালো থাকিস, দাভাইয়ের যত্ন নিস। এশা ফোনটা কেটে দেয়। সন্ধ্যা নামার মুখে। বিচ্ছেদের দেওয়ালে লেখা রইল রংমহলের ডুবসাঁতারের খেলাঘরের অসম্পূর্ণতায় ঘেরা গল্পের নাম। প্রেমমহল নামের বাড়িটার বারান্দায় থাকা আগুন পাখিটা চন্দ্রবিলাসের সঙ্গ দিল না আমার। অসম্পূর্ণতায় ঘেরা আমাদের গল্পটার নাম হলো না পূর্ণতা। স্বামীর পাশে বসেই জিনাত শিকদার ঝিমাচ্ছিলেন। চোখের তন্দ্রা। ঘুম জোর করে আটকে রেখেছেন তিনি। এরশাক না ফেরা পর্যন্ত কিছুতেই ঘুমাবেন না তিনি। কোনো এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন তিনি। বোধহয় খুব উঁচু থেকে কিছু একটা পড়েছে। দ্রুত পায়ে জানালার কাছে যান। মুহূর্তে সারা শরীর কেঁপে ওঠে তার। সজোরে চিৎকার করে ওঠেন তিনি।